একজন ক্রেতার কাছে প্রথম ইমপ্রেশন হিসেবে একটা প্রোডাক্টের লুক অনেক গুরুত্বপূর্ণ। আর সেই প্রোডাক্টটি যদি ই কমার্স প্ল্যাটফর্মের জন্য হয় তাহলে তো কথাই নাই। হতে পারে আপনি সেই প্রোডাক্টের ওনার অথবা আপনার ক্লায়েন্ট সেই প্রোডাক্টের ওনার। এক্ষেত্রে আপনি কিংবা আপনার ক্লায়েন্ট অবশ্যই চাইবেন যেন ওই প্রোডাক্টটার সেল ভালো হয়। আর এই কারণেই প্রোডাক্ট ফটোগ্রাফি এবং প্রোডাক্ট রিটাচিংয়ের চাহিদা দিন দিন অনেক বেড়ে চলেছে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসেই নিত্যদিনের আসবাব সামগ্রী ব্যবহার করেই যে কেউ চাইলে একটা প্রোডাক্টের কোয়ালিটিফুল ফটোগ্রাফি করতে পারেন। একটুখানি ফটোগ্রাফির বেসিক আর সেই সাথে ফটোশপের জাদুর কাঠির ছোঁয়া, এই দুয়ের পারফেক্ট কম্বিনেশনে কিভাবে সুন্দর একটা ফাইনাল আউটপুট পাওয়া যেতে পারে, চলেন সেটা দেখা যাক। আমি কিভাবে সেট আপ করে ছবিটা তুলেছি সেটা দেখাচ্ছি। আমি আমার ডেস্কের উপর মাউসপ্যাডটাকে ব্যাকড্রপ হিসেবে ব্যবহার করেছিলাম। আপনি চাইলে স্টেশনারি সবগুলো থেকে রঙিন পেপারগুলোকেও ব্যবহার করতে পারেন। লাইট সেটআপ আপনারা দেখতেই পাচ্ছেন, আমি দুইটা মোবাইলের ফ্ল্যাশ লাইট এইরকমভাবে পজিশন করে সেটআপ করেছি। আর পাশেই জানালা থাকায় সেটা একটা ভালো এম্বিয়েন্ট লাইট সোর্স হিসেবে কাজ করেছে। ছবি তোলার ক্ষেত্রে আমি একটা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করেছি এবং ক্যামেরাটিকে একটা ট্রাইপডে সেটআপ করেছি। এখানে ট্রাইপড কিংবা ডিএসএলআর কোনোটাই ম্যান্ডেটরি ইকুইপমেন্ট না। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করেও কিন্তু এরকম একটা ভালো আউটপুট পেতে পারেন। রিটাচিং প্রসেসে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি, যেগুলো মাথায় রেখে ছবি তুললে আপনার ছবির কোয়ালিটি ভালো পেতে পারেন। ঘরের যে অংশে ভালো সানলাইট থাকে সেরকম কোনো জায়গায় সেট আপ করতে পারেন। ছবি তোলার আগে আপনার প্রোডাক্টটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন, এতে করে এডিটিংয়ে আপনার জন্য সুবিধা হবে। ডিরেক্ট সানলাইট এড়িয়ে চলুন, কারণ ডিরেক্ট সানলাইটে প্রোডাক্টের বিভিন্ন পার্ট ওভার এক্সপোজড বা সোজা ভাষায় জ্বলে যেতে পারে, যা এডিটিংয়ে রিকভার করা অধিকাংশ সময় প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে। এছাড়া এর ফলে প্রোডাক্টের নিচে একটা গাঢ় ছায়া পড়ে, যা দেখতে অধিকাংশ সময় ভালো দেখায় না। ঘরে থাকা আর্টিফিশিয়াল লাইট সোর্স যেমন মোবাইলের ফ্ল্যাশ, চার্জ লাইট ইত্যাদি ব্যবহার করে লাইটিং ইমপ্রুভ করতে পারেন। মোবাইলে শ্যুট করতে চাইলে মোবাইলের ফোকাস এবং এক্সপোজার লক করে তোলার সাজেশন থাকবে। অধিকাংশ মোবাইলে স্ক্রিনের সাবজেক্ট বরাবর প্রেস করে হোল্ড করে ধরে রাখলেই ফোকাস এবং এক্সপোজার লক হয়ে যায়। মোবাইলে র ফরম্যাটে শ্যুট করার অপশন থাকলে সেটা ব্যবহার করার সাজেশন থাকবে। আর ক্যামেরা ব্যবহার করলে তো অবশ্যই রতে ক্যাপচার করার পরামর্শ থাকলো, এতে এডিটিংয়ে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পাবেন। প্রথমেই বলে রাখা ভালো, এই ভিডিওতে আমি যে রিটাচিং অ্যাপ্রোচটা নিয়েছি সেটা অনেকটা স্টাইলাইজ টাইপের। এই টাইপের লুক সাধারণত পোস্টার ডিজাইনিংয়ের ক্ষেত্রে ব্যবহার উপযোগী। এই স্টাইলাইজ ওয়েতে প্রোডাক্টের রিয়েলিস্টিক লুকটাকে প্রাধান্য না দিয়ে ডিফারেন্ট একটা মুড ক্রিয়েট করার চেষ্টা করা হয়। অন্য কোনো ভিডিওতে কিভাবে প্রোডাক্টের রিয়েলিস্টিক লুকটাকে মেনটেন করবেন সেটা দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমি যে ছবিগুলো তুলছিলাম ওই ছবিগুলো থেকে একটা ছবি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেটা ফটোশপে এখন ইম্পোর্ট করছি। তো ফটোশপে ইম্পোর্ট করার পর আমার ছবিটা রতে তোলা হয়েছে, এই জন্য এটা ক্যামেরা রতে ওপেন হয়েছে। আপনার ছবি যদি জেপিইজি হয় তাহলে আমরা নর্মালি যেভাবে ফটোশপে কোনো কিছু ইম্পোর্ট করলে জেনারেল যে ওয়ার্ক স্পেসটা আছে ওইখানে ওপেন হয়, ওইভাবে ওপেন হবে। আর আমারটা যেহেতু সেই জন্য এটা ক্যামেরা রতে ওপেন হয়েছে ডিফল্টভাবে। যেহেতু এটা ক্যামেরা রতে আছে, আমি ক্যামেরা রতে কিছু বেসিক অ্যাডজাস্টমেন্ট করে তারপর এটাকে ফটোশপ ওয়ার্ক স্পেসে নিয়ে যাব। তো ক্যামেরা রতে আমার যে অ্যাডজাস্টমেন্টগুলো করার দরকার ছিল সেগুলো হয়ে গেছে। এখন আমি এটাকে ফটোশপের ওয়ার্ক স্পেসে নিয়ে যাব। তো ফটোশপের ওয়ার্ক স্পেসে নেওয়ার জন্য আমি নিচে ওপেন বাটনে ক্লিক করলেই সেটা ফটোশপের ওয়ার্ক স্পেসে ওপেন হবে। তো আমরা এখন ফটোশপের ওয়ার্ক স্পেসে আসি। ফটোশপের ওয়ার্ক স্পেসে থাকা অবস্থায় এখন আমি ডিসিশন নিলাম যে আমার এই ছবির ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে শুধুমাত্র সাবজেক্টটাকে রাখবো, যেটাকে আমি পরবর্তীতে কম্পোজিট করব। এখন এটাকে সিলেক্ট করার জন্য অনেকগুলো অপশন আছে আপনাদের কাছে ফটোশপে। আমরা সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, সিলেক্ট সাবজেক্ট টুল এটা ব্যবহার করতে পারি, কিন্তু আমি পেন টুল প্রেফার করি। আমি পেন টুলের মাধ্যমে এটাকে আগে সিলেকশন করে নিচ্ছি। তো পেন টুলে সিলেকশন করার কাজটা একটু সময় সাপেক্ষ হবে, এই জন্য আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে করে আপনারা বিরক্ত না হন। তবে শুরু করার আগে আমি আপনাদেরকে পেন টুল ইউজ করার ক্ষেত্রে ছোট্ট একটা টিপস দিচ্ছি, তারপর আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিব। টিপসটা হচ্ছে, আমরা যখনই পেন টুল ইউজ করি, ধরেন সাপোজ আমি এখান থেকে একটা পাথ ক্রিয়েট করে এটাকে মুভ করলাম, দেন হচ্ছে আমি উপরের দিকে গেলাম, সাপোজ তারপর আমি এইভাবে যাব, তারপর উপরের দিকে যাব। আমি যখন এই বটম থেকে উপরের দিকে উঠতেছি এরকম অবস্থায় কিন্তু আমার যে রিস্টের যে গ্যাসচারটা এটা কিন্তু ইউজুয়াল গ্যাসচার না। মানে স্বাভাবিকভাবে আমাদের হ্যান্ড হচ্ছে লেফট টু রাইট কাজ করে আমাদের রিস্টের জন্য কমফোর্টেবল, কিন্তু যখনই আমরা পেন টুল বা ব্রাশ যে কোনো কিছুই ব্যবহার করে উপরের দিকে কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে কিন্তু কমফোর্টেবল হয় না। এই জন্য আমরা কিন্তু টেম্পোরারিলি চাইলে আমাদের যে ক্যানভাসটা ওইটাকে রোটেট করে লেফট টু রাইট রাখতে পারি, যে অংশতে যেভাবে আমাদের সিলেকশন করার প্রয়োজন পড়ে। আমি একটু ডেমনস্ট্রেট করে দেখাই। যেমন সাপোজ আমাদের এখানে উপরের দিকে উঠতে হচ্ছে, যদি আমরা মাউস দিয়ে পেন টুল ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমি চাইলে টেম্পোরারিলি আমাদের যে রোটেট টুলটা ওই রোটেট টুলটা সিলেক্ট করতে পারি কিবোর্ডের আর প্রেস করে ধরে রেখে। তো কিবোর্ডের আর প্রেস করে যখন আমি ধরে রাখি তখন কিন্তু কম্পোজিশনটা আছে, অর্থাৎ আমার যে ক্যানভাসটা ওই ক্যানভাসটাকে আমি টেম্পোরারিলি রোটেট করছি, যেটা হচ্ছে আমি পরবর্তীতে এখানে চাইলে রিসেট ভিউতে আমার কিন্তু কিবোর্ডে আর হোল্ড করে ধরে রাখা
আর কিতে আমি হোল্ড করে ধরে রাখছি, যখনই আমার কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি আবার রিসেট ভিউতে ক্লিক করলে এটা আমার আগের জায়গায় চলে আসবে। তো এটা আমার কিভাবে বেনিফিট নিয়ে আসতে পারে, তো আমি যখনই পেন টুলটা সিলেক্ট অবস্থায় রাখবো তখন আমি যদি এরকম কোনো গেস্টার আসে যেটা আমার রিস্টের জন্য কমফোর্টেবল না, আমি চাইলে এটাকে আর প্রেস করে ধরে এটাকে এরকম করে নিতে পারি। দেন হচ্ছে আমি আবার আমার পেন টুল দিয়ে বাকি কাজটুকু কমপ্লিট করতে পারি। সাপোজ আমি এই পর্যন্ত আসলাম, আসার পরে আমার আবার এদিকে কমফোর্ট লাগছে না, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আর প্রেস করে এটাকে আবার উপরে নিতে পারি বা আমার নিজের কমফোর্ট অনুযায়ী একটা পজিশনে এটাকে সেট করে কাজটা কমপ্লিট করতে পারি। তো এরপরে ধরেন আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, আমরা চাইলে এখন কি করতে পারি, যে আমার ক্যানভাসটা এখন বাঁকা, এটাকে আবার ঠিক করতে হবে। সেক্ষেত্রে আবার আর প্রেস করে ধরে উপরে রিসেট বাটনে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমার এটা আগের ক্যানভাসে ফেরত যাবে। তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝছেন। এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল, কারণ আমার মনে হয় এই টিপসটা যারা জানেন না তারা এখন পেন টুলটা আরও অনেক ইজিলি ইউজ করতে পারবেন এবং আপনাদের ওয়ার্কফ্লো আরও বেশি দ্রুততর হবে। তো এখন আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার এই প্রোডাক্টটা পুরোটা সিলেকশনে চলে আসে। এটা আমার সিলেকশন করা কমপ্লিট। এখন আমি এটাকে রাইট ক্লিক করে মেক সিলেকশনে দিয়ে এটাকে সিলেকশন করে নিচ্ছি। সিলেকশন কমপ্লিট করার পরে এখান থেকে আমি ক্রিয়েট মাস্কে যদি ক্লিক করি তাহলে আমার একটা মাস্কে চলে আসবে। এখন শুধুমাত্র আমার যে প্রোডাক্ট আছে সেটা আছে, আর ব্যাকগ্রাউন্ড যেটা সেটা রিমুভ হয়ে গেল। তো প্রথমে আমি যেটা করতে চাই, আমার এই প্রোডাক্টে অল্প কিছু ডাস্ট আছে, ওই ডাস্টগুলো রিমুভ করব, দেন আমরা পরবর্তী ধাপে যাব। তো ডাস্ট রিমুভ করার জন্য এখানে আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিছি এবং লেয়ারটা আমি ক্লিপ করে দিছি যাতে করে বাইরে কোথাও না যায়। দেন আমি এখান থেকে আমি হিলিং ব্রাশ টুলটা নিব, নট স্পট হিলিং। স্পট হিলিং হলে এটা নিজে নিজে করে, আমি হিলিং দিয়ে ম্যানুয়ালি করব, যার জন্য আমি হিলিংটা প্রেফার করি। তো এটার মাধ্যমে আমি একটু দ্রুত আমার যে যে জায়গাগুলোতে হিল করা প্রয়োজন, প্রোডাক্টের যে যে জায়গাতে স্পটগুলো দেখা যায়, খুব টাইনি টাইনি যে ডিটেলগুলো আছে বা স্পটগুলো আছে ওইগুলো খুব একটা আমাদের চোখে পড়বে না, ওইগুলো প্রয়োজন নাই, কিন্তু যেগুলো বেশ ভিজিবল মনে হয় আমার কাছে ওইগুলোকে আমি একটু রিমুভ করে নিচ্ছি। তো আমার যা যা ডাস্ট রিমুভ করার দরকার ছিল সেগুলো রিমুভ করা কমপ্লিট। এখন আমরা পরবর্তী স্টেপে যাব। তো পরবর্তী স্টেপ হচ্ছে আমি আগে চিন্তা করব যে এটা আমি কোথায় ইউজ করার জন্য ডিজাইনটা করতেছি। এটা যদি আমার ফেসবুকের জন্য হয় বা ইনস্টার জন্য হয়, এটার একটা ডেডিকেটেড আমাদের ডকুমেন্ট সাইজ থাকে, ওই সাইজ অনুযায়ী আমার এটাকে ডিজাইন করতে হবে। লেটস সে এটা আমরা ফেসবুকে ব্যবহার করব, তো ফেসবুকে রেগুলার যে পোস্ট হয় ওই রকম সাইজের কোনো কিছু করব। সাপোজ আমরা যদি এটা ফেসবুকের রেগুলার পোস্টের জন্য ইউজ করতে চাই তাহলে এটা 1080 বাই 1080 হতে পারে। তো আমরা এইরকম একটা স্কোয়ার সাইজের ডকুমেন্ট আগে ক্রিয়েট করে নিচ্ছি। রেজলিউশনটা সাধারণত আমাদের 72 রাখলেই চলে, তবে এখন আমি আপাতত এটাকে 300 রাখবো, কারণ হচ্ছে ডিজাইন কমপ্লিট হওয়ার পরে পরবর্তীতে প্রয়োজন পড়লে আমি এটাকে আবার 72তে কনভার্ট করতে পারবো। তো আমি এটাকে এরকমই রাখলাম। এবং এখানে একটা ব্যাপার আছে, আমরা এখন যে রটা নিয়ে কাজ করতেছি, যে ছবিটা নিয়ে, সেটা হচ্ছে রতে যখন আমরা ছবি তুলি সেটা 16 বিটে থাকে। তো যখনই আমি এটাকে এখন আবার নতুন ডকুমেন্টের জন্য সেট আপ করবো তখন কিন্তু ওইটা 8 বিটে হয়। সাধারণত আমরা যেগুলো অনলাইনে আপলোড করি সেগুলো 8 বিট ইমেজ হইতে হয়, কিন্তু আমার এই র ছবিটা 16 বিটে হওয়াতে এখন যদি আমি 8 বিট ওপেন করি এবং এখান থেকে আমার এই ছবিটাকে পুরাটাকে সিলেক্ট করে আমি যদি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই, দেন হচ্ছে আমি এখান থেকে যদি এটাকে এখানে মুভ করি, একটা ওয়ার্নিং পাবো যে দুইটার ডেপথ ডিফারেন্ট। কারণ হচ্ছে একটা 16 বিট আর আমি যেটা নতুন তৈরি করছি আমার ফেসবুকে, যেটাকে আমি আপলোড করবো মূলত ওইটার জন্য, এটা কিন্তু আমি 8 বিটে রাখছি। তো 8 বিটে রাখার কারণে দুইটার ডেপথ আলাদা। আপনি চাইলে এখান থেকে এটাকে প্রসিড করতে পারেন ইয়েস দিয়ে, অথবা আমি যেটা প্রেফার করি, যদি আমি র নিয়ে কাজ করি তখন আমি এখানে যে ডকুমেন্ট সাইজটাই হোক সেটাকে 16 বিটে রেখে কাজ করি। তো যাই হোক, 16 বিটে রাখা অবস্থায় এখন যদি আমি এটাকে এখান থেকে মুভ করে ওইখানে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আর কোনো ওয়ার্নিং আমাকে দেখাবে না, কারণ হচ্ছে দুইটারই এখন ডেপথ একই রকম আছে। তো আমার এই প্রোডাক্টটা অনেক বেশি লার্জ, এই জন্য আমি এটাকে কন্ট্রোল-T প্রেস করে ছোটো করে নিব, যে সাইজ অনুযায়ী মনে হয় ঠিকঠাক লাগে ওইরকম একটা পজিশনে আমি এটাকে রাখছি। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করতে পারি। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করার জন্য আমি নিচে একটা সলিড কালার নিব। নিচে সলিড কালারটা আপাতত আমি এরকম একটা গ্রে বা ডার্ক গ্রে কালার কিছু একটা দিচ্ছি। এর উপরে আমি একটা গ্রেডিয়েন্ট নিব। গ্রেডিয়েন্টটার কালার হবে শুধুমাত্র এখানে হোয়াইট, আর এদিকে ট্রান্সপারেন্ট থাকবে। ট্রান্সপারেন্ট মানে উপরে এটা সিলেক্ট করে ওপাসিটিটা আমি 0-তে দিয়ে দিলাম। এদিকে নিচে হালকা একটু ব্ল্যাক আছে, কারণ এটাতে কালার ব্ল্যাক দাও, এটাকে আমি হোয়াইট করে দিলাম। তো এখানে যে গ্রেডিয়েন্ট আছে সেটা হচ্ছে হোয়াইট থেকে একদম ট্রান্সপারেন্ট। এবং এখানে আমি ডিথারটা অন করে দিব যাতে করে কোনো রকম বেন্ডিং না থাকে, এবং এটাকে লিনিয়ার থেকে রেডিয়ালে ক্লিক করে দিব।
এখন রেডিয়ালে ক্লিক করার পরে এটা এরকম একটা পজিশনে আছে। তো এটার স্কেলটাকে আমি একটু বাড়াই দিব, সাপোজ 120 এরকম করে এটাকে আমি ওকে দিয়ে দিলাম। তো এটা যে পজিশন আছে এটা এরকম থাকলো, এটাকে আমি এখান থেকে সফট লাইট দিয়ে দিলাম। এটাকে আরেকটু হাইলাইট করতে পারি। আরেকটু হাইলাইট করার জন্য আমি যেটা করতে পারি, আরেকটা গ্রেডিয়েন্ট আমি নিতে পারি, এক্স্যাক্টলি সেম গ্রেডিয়েন্ট। এর জন্য আমি যা করতে পারি, ও নিচের গ্রেডিয়েন্টটাকে আমি কপি করে নিলাম। তবে এই ক্ষেত্রে আমি এটাকে 120-এ না রেখে সাপোজ আমি 70 রাখলাম, তাহলে এটা কিন্তু ভিতরের দিকে একটা পার্ট থাকবে এবং এখান থেকে আমি সফট লাইটের রাইখা এটার যে ওপাসিটিটা, সেই ওপাসিটিটা আমি একটু কমাই দিচ্ছি। বা আমি এখান থেকে চাইলে স্কেলটাকে আরেকটু বাড়াই দিতে পারি, সাপোজ এখান থেকে আমি 90-তে চলে যেতে পারি। এই তো এরকম একটা পজিশন আমি আপাতত এটাকে রাখতে পারি এবং এটাকে সফট লাইটেই রাখলাম। বা চাইলে আমি আরেকটু অপাসিটি পরবর্তীতে আমার যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি এটাকে চেঞ্জ করতে পারি। এবং আমি এখান থেকে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্টে আসার পরে চাইলে এটাকে মুভ টুল দিয়ে আমার মন ইচ্ছা মতো যে জায়গায় প্রয়োজন এটাকে মুভ করেও পজিশন দিতে পারি। তো ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড আপাতত ঠিকঠাক আছে। আমি চাইলে এখান থেকে একটু হালকা ডার্ক ব্লু ইন্ট্রোডিউস করতে পারি, এতে করে মনে হয় একটু বেশি কন্ট্রাস্টি মনে হবে এবং দেখতে ভালো লাগবে। একদম স্যাচুরেশন ছাড়া হলে ব্যাপারটা যেমন হতো, এখন কিছুটা কালার ইন্ট্রোডিউস করাতে আমার মনে হয় বেটার লাগছে। তো যাই হোক, আমরা পরবর্তী স্টেপে যাই। তো পরবর্তী স্টেপ হচ্ছে আমি এই প্রোডাক্টটাকে একটু স্টাইলাইজ করব। স্টাইলাইজ করার জন্য আমরা এখানে বিভিন্নভাবে কালারাইজ করতে পারি ব্যাপারটাকে। তো আমি খুব সিম্পল কিছু প্রসেসের মাধ্যমে যাব। এটা সিম্পল প্রসেসগুলো হচ্ছে এরকম যে আমি প্রথমে এখান থেকে সলিড কালারে যাব। সলিড কালার থেকে একটা ব্রাইট ইয়েলো কালার নিচ্ছি। এখান থেকে এই কালারটাকে রেখে আমি এটাকে সাপোজ কালার করে দিলাম। তো কালার ব্লেন্ডিংয়ে যাওয়ার কারণে শুধুমাত্র আমি কালারটা দেখতে পাচ্ছি, আমার এই প্রোডাক্টে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি এটা ডাবল ক্লিক করে যদি ব্লেন্ডিং অপশনে যাই, আমি চাচ্ছি শুধুমাত্র হাইলাইট যে পার্টগুলো আছে ওই জায়গাগুলোতে থাকুক। তো আমি ব্লেন্ডিফ নিয়ে অলরেডি 2টা ভিডিও বানায় রাখছি। তো ব্লেন্ডিফ সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে ওই 2 ভিডিও দেখলে আশা করি আপনার একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার শ্যাডোতে রাখতে চাই না, দেন আমি শ্যাডো থেকে এটাকে রিমুভ করে দেবো। আমি একটা কাজ করতে পারি, এখানে এটাকে আগে ক্লিক করে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে এটার ইন্টারাকশন হবে না। তো এটাকে ক্লিপিং মাস্ক করা অবস্থায় আমি যদি এখান থেকে দেখি যে আমার শুধুমাত্র হাইলাইট পার্টটাতেই আছে এরকম একটা অবস্থান, আমি এটাকে নিয়ে যাব। দেন অল প্রেস করে এটাকে আমি স্মুথ করে দিলাম। আমি এখন শুধুমাত্র এই পার্টটার দিকে খেয়াল রাখছি, কারণ আমি এইটাতে আবার আলাদা একটা অন্য কালার দিব। তো এই পার্টটা আমি খেয়াল করতেছি যে আমার এই পার্টটা কতটুকু হলে স্মুথ এবং ব্রাইট থাকে ব্যাপারটা। এই পর্যন্ত রাখলে এটা ঠিকঠাক আছে। দেন আমি মাস্ক সিলেক্ট করব। মাস্ক সিলেক্ট করা অবস্থা আমি এখান থেকে এই পার্টটাকে ব্ল্যাক মাস্কের মাধ্যমে হাইড করে দিব। তাহলে আমাদের ঘটনাটা দাঁড়াইতেছে এরকম যে আমার এই পার্টটাতে একটা ইয়েলো লাইট ফ্ল্যাশ করছে এরকম মনে হচ্ছে। দেন আমি সেম কাজটাই রিপিট করবো আরেকবার। আমি এখান থেকে সলিড কালারে যাব। সলিড কালার থেকে একটা সায়ান টাইপ কালার নিলাম, কারণ ইয়েলোর অপোজিটে আমরা সায়ানটাকে পাবো। এটাকে আমি ক্লিপিং পাত করে দিচ্ছি অল প্রেস করে ধরে রেখে, এবং এখান থেকে এটার কালার ব্লেন্ডিং মোড দিয়ে দিলাম। সেম কাজটা রিপিট করব এখন এই পার্টটার জন্য। তো এই পার্টটার জন্য আমার যতটুকু পর্যন্ত যাওয়ার ততটুকু পর্যন্ত আমরা যাওয়ার পর অল প্রেস করে এটাকে ভাগ করে স্মুথ করে দিলাম। স্মুথ করা আমার কাছে ঠিকঠাক মনে হলে দেন আমি এখানে মাস্কটা সিলেক্ট করব। মাস্কটা সিলেক্ট করে ব্ল্যাক ব্রাশ নিয়ে মাস্ক দিয়ে অপর সাইড যেটাকে আমরা করছিলাম সেটাকে আমি মুছে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু এটাতে একটা সুন্দর একটা লুক চলে আসছে। আগে ছিল একদমই এরকম ডাল, তো এটাকে আমি একটু কালারাইজ করলাম। তো এটা একটা গেল। আমার মনে হচ্ছে যে আমার এই ছবিতে কিছুটা কন্ট্রাস্টের অভাব আছে। আমি এখান থেকে কার্ভস নিলাম, এটা অটোমেটিক ক্লিপিং হয়ে গেছে কারণ এর উপরে অলরেডি 2টা ক্লিপ করা আছে। এই জন্য আমি এখান থেকে একটু এটাকে কন্ট্রাস্টি করে নিলাম, এতে করে আমার এই লাইটের যে রিফ্লেকশনটা সেটা আরও বেশি গর্জিয়াস হবে বলে আমি মনে করি। এর উপরে আমি আরেকটা কার্ভস লেয়ার নিব সবার উপরে, এটাকে আমি একটু ব্রাইটনেস বাড়াই দিচ্ছি। তো ব্রাইটনেস বাড়ানোর কারণ এখানের যে গ্রিলটা আছে, মাইক্রোফোনের যে গ্রিলটা উপরের দিকের যেটা, ওটারে আমি আরেকটু হাইলাইটেড করতে চাচ্ছি। তো এটাকে হাইলাইটেড করার জন্য দেখেন আমি এখানে যখন এটাকে অ্যাপ্লাই করলাম এটা কিন্তু পুরোটাতে পড়ে গেছে। আমি চাচ্ছি শুধুমাত্র এই গ্রিলে যে হাইলাইটেড রিফ্লেক্টেড যে লাইটগুলো পড়ছে ওইটা শুধু থাকুক। তাহলে আমি কী করতে পারি, সেম আমি ব্লেন্ডিফে যাব। ব্লেন্ডিফে গিয়ে আমি হাইলাইটেড পার্টগুলোতে রাখবো। দেন আমি এখান থেকে শ্যাডো পার্টটা রিমুভ করে দিব যতক্ষণ আমার দরকার, এই পর্যন্ত নিয়ে যাব। দেন এটাকে আমি স্মুথ করে দিলাম। তাহলে কিন্তু আমার এখানে যে একটা হাইলাইট লুক এটা কিন্তু চলে আসবে। তো নিচে অংশতেও চলে আসছে, ওই অংশটার জন্য আমার দরকার নাই। দেন আমি এখান থেকে এটাকে ব্রাশ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাক মাস্ক নিয়ে নিচের যে পার্টটা আছে ওটাতে রিমুভ করে দিলেই হয়ে গেল। এইরকমভাবেই কিন্তু আমরা চাইলে এটাকে টুইক করতে পারি, নিজের মতো করে আরও অনেক ডিজাইন আমরা নিয়ে আসতে পারি। আমরা ফটোশপে যে টুলসগুলো জানি সেগুলোকে ব্যবহার করে আমাদের নিজের মতো করে ডিজাইনটা করতে পারি। তো সাপোজ এখন আমি এখানে একটা টেক্সট নিতে চাই। তো টেক্সট নেওয়ার জন্য আমি এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করব। করার পরে সাপোজ এখানে যে ব্র্যান্ডের নামটা টাইপ করলাম। তো টেক্সট টাইপ করার পরে এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে বড় করে নিচ্ছি। এটাকে আমি প্রোডাক্টের নিচে নিয়ে গেলাম। প্রোডাক্টের নিচে গিয়ে এটার কালারটাকে চেঞ্জ করে আমি এখান থেকে ইয়েলো একটা কালার নিয়ে নিলাম। তো এটাকে আমি আরেকটু বড় করে নিব, এবং আমি চাইলে এখানে আরও
কিছু কাজ করতে পারি। এখানে ডাবল ক্লিক করে আমি হচ্ছে লেয়ার স্টাইলে চলে গেলাম। লেয়ার স্টাইলে আসার পর এখান থেকে আমি দুইটা ইফেক্ট নিব, একটা হচ্ছে ইনার গ্লো আর একটা হচ্ছে আউটার গ্লো। তো ইনার গ্লোতে গিয়ে আমি এখানে একটা ব্রাইট ইয়েলো কালার আগে নিয়ে রাখছিলাম, যার কারণে ওইটাই ডিফল্ট চলে আসছে। এখান থেকে আমি এটার সাইজটা একটু কম বেশি করে নিচ্ছি এবং এটা ডিফল্ট অবস্থায় এখানে হয়তো নর্মাল বা স্ক্রিন থাকবে, এটা আমি কালার ডজি নিয়ে রাখলাম। তো সেটিংসটা মোটামুটি এরকমই থাকুক, ঠিকঠাক আছে। এবং আউটার গ্লোতে গিয়ে আউটার গ্লোটা সাইজটাকে চাইলে আমি আর একটু কমাই দিতে পারি, বাদ বাকি সব কিছু যেরকম আছে আম ওকে উইথ দ্যাট। তো যাই হোক, এরকম একটা অবস্থা আমরা নিয়ে আসতে পারি। তো এই কম্পোজিশনটা নিয়ে আমি আরও কিছুক্ষণ কাজ করছি, কাজ করার পরে যে ফাইনাল লুকটা পাইছি এটা এরকম। তো ব্যাকগ্রাউন্ড সহ রাখার পর যে ডিজাইনটা করেছি আমি, এটা হচ্ছে অনেকটা এরকম। এছাড়াও আমি ওই একই সেটআপে আরও কয়েকটা অবজেক্টের ছবি তুলেছিলাম, ওই ছবিগুলোকেও আমি একই অ্যাপ্রোচে ডিজাইন করেছিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।